হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বা 7th এসএলএসটিতে তোমরা যারা কোয়ালিফাই করেছো 9-10 লেভেল এবং তার সঙ্গে সঙ্গে 11-12 লেভেলে, তো তাদেরকে আমি বলবো যে কিভাবে তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশান নেবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো, তো কিভাবে ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে হবে। দেখো, ইন্টারভিউ দেওয়ার কিন্তু অভিজ্ঞতা আছে। আমার 3বার এসএসসির ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে। 2005 সালে আমি এসএসসির ইন্টারভিউ দিয়েছিলাম, মানে রিটেনে কোয়ালিফাই করেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু সেই এক্সামিনেশান আমি ক্র্যাক করতে পারিনি। আমার ইন্টারভিউ ভালো হয়নি। তো কেন, সেক্ষেত্রে ইন্টারভিউ কেন ভালো হয়নি সেটাও আমি যেমন তোমাদেরকে বলবো, অর্থাৎ আমি আমার এক্সপিরিয়েন্স যেমন শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে 2007 সালেও আমি এক্সামিনেশান আমি দিয়েছিলাম এবং ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে, এবং 2016তেও কিন্তু ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে। মানে 3বার আমি এসএসসির ইন্টারভিউ দিয়েছি। তো প্রথমবারে যেমন পাইনি, তো কেন পাইনি সেটাও তোমাদের সাথে আলোচনা করবো, এবং সেকেন্ড এবং থার্ডবারে কিন্তু আমি এই এক্সামিনেশান ক্র্যাক করেছি। তো কিভাবে ক্র্যাক করেছি, কিভাবে ইন্টারভিউর প্রিপারেশান নিয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব। তবে তার আগে বলি, এক্ষেত্রে 9-10 লেভেল যে বায়োলজিক্যাল সায়েন্সে যে কাট অফ মার্কস, দেখো যে রেজাল্ট যেটা পাবলিশড হয়েছে, তো সেখানে কিন্তু কোনো রকম কাট অফ মার্কস দেয়নি। কিন্তু আমার যে বিভিন্ন স্টুডেন্টস আছে, মানে আমি অলরেডি 4টে ব্যাচ আমি এসএসসির কমপ্লিট করেছি বায়োলজিক্যাল সায়েন্সে অবশ্যই। তো সেই 4টে ব্যাচে অন্তত গড়ে 7 থেকে 8 জন করে স্টুডেন্টস সেক্ষেত্রে চান্স পেয়েছে। এখনও পর্যন্ত আমি 30 জন স্টুডেন্টসের থেকে আমি ইনফরমেশান পেয়েছি, তো তারা এই এক্সামিনেশান ক্র্যাক করেছে, মানে 7th এসএলএসটি এখনও পর্যন্ত তারা ক্র্যাক করেছে। তো তাদের থেকে যেরকম আমি ইনফরমেশান পেয়েছি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে তারা কত মার্কস পেয়েছে। তো তাদের থেকেই ইনফরমেশান নিয়ে আমি তোমাদেরকে বলছি। তো এক্ষেত্রে যেটা কাট অফ, মানে 9-10 লেভেলে যে কাট অফ, তো সেটি হচ্ছে 67 কাট অফ। ঠিক আছে, তাহলে 90 মার্কসের যে এক্সামিনেশান হয়েছিল, এক্ষেত্রে কাট অফ মার্কস 67, মানে 66.5 মার্কস পেয়েও কিন্তু অনেকে চান্স পায়নি। তো 67 যারা পেয়েছে, তো তারা কিন্তু চান্স পেয়েছে, মানে তারা কিন্তু এই সাবজেক্টে তারা কিন্তু কোয়ালিফাই করেছে। তাহলে কাট অফ মার্কস যেটা, সেটা কিন্তু 67। এবং আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশনে কাট অফ কিন্তু হাই হতে চলেছে, অনেক বেশি হতে চলেছে। অনেকে বলছিল 55 থেকে 60-র মধ্যে ঘোরাফেরা করবে, যেহেতু নেগেটিভ মার্কিং আছে। কিন্তু ঘটনা হচ্ছে, কোয়েশ্চেন্স যেহেতু সহজ হয়েছিল এবং অনেক স্টুডেন্টস আছে যারা সিরিয়াসলি পড়াশোনা করেছে, তো তারা কিন্তু অনেকটাই মার্কস এক্ষেত্রে তুলেছে। এখনও পর্যন্ত হায়েস্ট যে মার্কস আমি খবর যেটা পেয়েছি, মানে আমার স্টুডেন্টসের যে হায়েস্ট মার্কস, সেটা হচ্ছে 76। ওকে, তাহলে দেখো 90 মার্কসের মধ্যে কিন্তু 76 পর্যন্ত তারা কিন্তু এখনও পেয়েছে, আমি যেটা খবর পেয়েছি তোমাদেরকে বলছি। এবং 66.5 পেয়ে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু যারা 67 পেয়েছে তারা কিন্তু কোয়ালিফাই করেছে। তাহলে আমরা ধরে নিতে পারি এক্ষেত্রে কাট অফ মার্কস কিন্তু 67 হয়েছে। তো এই বিষয়টা ক্লিয়ার হলো। তো কাট অফ কীভাবে, যেহেতু কাট অফ মার্কস অফিসিয়ালি পাবলিশ করেনি মাদ্রাসা সার্ভিস কমিশন, কিন্তু তারা আনসার কি তারা প্রোভাইড করেছে। তো সেই হিসাবে যে যেরকমভাবে আনসার করেছে সেইভাবে মার্কস তারা যোগ করেছে, এবং করে তারপরে তারা বুঝতে পারছে যে তারা কীরকম মার্কস পেয়েছে, এবং সেরকম হিসাব করেই এখনও পর্যন্ত যেটা আমার কাছে খবর, তো 67 মার্কস কিন্তু কাট অফ মার্কস। ওকে, 66.5 যারা পেয়েছে তারা কিন্তু পায়নি, এটা ভালো করে মাথায় রাখবে। তো এবার তোমাদেরকে বলি, আমার যে সমস্ত স্টুডেন্টস তাদেরকেও যেমন আমি কনগ্রাচুলেশন জানাই, তার সঙ্গে সঙ্গে যারা আমার কাছে পড়নি কিন্তু তবুও তারা বা বিভিন্ন সাবজেক্টে তোমরা যারা যারা এই এক্সামিনেশান ক্র্যাক করেছো, তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো এতদিন ধরে তোমরা পরিশ্রম করেছো, তো এবার কিন্তু একদম ফাইনাল স্টেজের দিকে চলে এসেছো। তো সেই কারণের জন্য ইন্টারভিউয়ের প্রিপারেশান কিন্তু অত্যন্ত ভাইটাল। দেখো, ইন্টারভিউয়ের ওপরে কিন্তু নির্ভর করবে যে তুমি এই চাকরি পাবে কিনা। কেন ইন্টারভিউটা এতটা ভাইটাল? কারণ ইন্টারভিউয়ের মধ্য দিয়ে যেমন তোমাকে নিজেকে প্রকাশ করতে হবে, তার সঙ্গে সঙ্গে যারা ইন্টারভিউ নেবেন তারা বুঝতে পারবেন যে এই অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার মতো তোমার যোগ্যতা আছে কিনা। তো এটাই কিন্তু প্রধানত ইন্টারভিউতে টেস্ট করা হয়। তো সেই জন্য ইন্টারভিউয়ের প্রিপারেশান তোমরা কিভাবে নেবে, কোন কোন বিষয় তোমাদেরকে পড়তে হবে, সেগুলো আমি যেমন তোমাদেরকে বলবো, তার সঙ্গে সঙ্গে কোন কোন বই ফলো করতে হবে সেটাও তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মাইন্ড সেট আপ। যেহেতু তোমরা ক্র্যাক করে গেছো, সুতরাং এখন তোমরা প্রচণ্ড চিন্তার মধ্যে আছো যে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে, কোন কোন বিষয় তোমরা পড়বে। তো এগুলো তোমরা প্রচণ্ড চিন্তার মধ্যে যাচ্ছ। তো প্রথমেই বলি, আগে সব কিছু পড়তে যাবে না। একটা জায়গায় স্থির হয়ে বসো, শান্তভাবে বসো, এবং বসে এটা চিন্তা করো যে তুমি কী কী বিষয় জানো। তো এই মাইন্ড সেট আপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে এক্ষেত্রে তুমি ভাবো চোখ বুঝে যে তুমি কোন কোন বিষয়গুলো জানো। আমরা তো 9-10-এ বিভিন্ন সাবজেক্ট পড়েছি, বাংলা পড়েছি, ইংরাজি পড়েছি, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, তো বিভিন্ন বিষয় আমরা পড়েছি।
তো এই বিভিন্ন বিষয় তুমি কতটুকু জানো সেটা একটু চিন্তা করো এবং দেখবে যে তুমি কিন্তু অনেকটাই জানো, তাহলে তোমরা একটা কনফিডেন্স পেয়ে যাবে। এর সাথে সাথে একটু চিন্তা করো যে সাবজেক্টে কোন কোন বিষয় জানো, তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই মাইন্ড সেট করে নাও। এবং যখন তুমি চিন্তা করছো, অর্থাৎ যখন তুমি তোমার নিজের মাইন্ডকে সেট করছো প্রিপারেশনের জন্য, এই সময় তুমি একটু ভেবে নাও যে তোমার কাছে কী কী ডকুমেন্টস আছে। মনে রাখবে তোমার কাছে যা যা ডকুমেন্টস আছে একটা ফাইলের মধ্যে কিন্তু রেখে দেবে, একদম মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএসের অ্যাডমিট, এইচএসের রেজাল্ট, এইচএসের সার্টিফিকেট, বিএসসির অ্যাডমিট, রেজাল্ট, সার্টিফিকেট। সুতরাং বিএডের যত কিছু ডকুমেন্টস আছে সব কিন্তু প্রথমে ফাইলে রেখে দাও। এর ফলে তোমার মধ্যে একটা প্রেসার কিন্তু অনেকটা কমে যাবে। তো এগুলো কিন্তু ইন্টারভিউয়ের সময় সাবমিট করতে হয়। তো প্রথম কিন্তু তোমাদের এই কাজ যে তোমার যে বিভিন্ন পেপারস আছে, একাডেমিক কোয়ালিফিকেশানের যে পেপারস আছে সেগুলো একটা ফাইলের মধ্যে রেখে দাও। তো এটা কিন্তু অনেকটাই তোমার কাজ এগিয়ে দেবে। তাহলে এই সম্পর্কে তোমাকে কিন্তু আর ফার্দার কোনো রকম চিন্তা করতে হবে না, যেহেতু তোমাদের হাতে সময় কম। তো প্রথম কিন্তু তোমার এটাই কাজ। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে ইন্টারভিউতে ড্রেস কোড। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো ড্রেস কোড বলতে তোমরা যারা ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, যে যারা শিক্ষক হতে চাইবে, অর্থাৎ মেলদের ক্ষেত্রে আমি বলছি, মোটামুটিভাবে একটু ডার্ক কালারের প্যান্ট পরবে, ব্ল্যাক বা ওই ধরনের কালারের প্যান্ট, এবং তার সঙ্গে সঙ্গে শার্ট, এবং সেই শার্ট যেন হোয়াইট কালারের হয়। হোয়াইট বলতে একদম টোটাল হোয়াইট নয়, তো মানে হোয়াইটিস যেন শার্টের মধ্যে শেড যেটা থাকে, তো সেটাই বলতে চাইছি যে লাইট কালারের শার্ট এবং তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক কালারের বা ডার্ক কালারের একটু প্যান্ট পরবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল যে শ্যু থাকে সেটা পরবে, এবং বুকের মধ্যে পেন নেবে, যাতে যখন ইন্টারভিউর সময় যদি কোনো কিছু লিখতে হয় তো সেই লেখার সময় যাতে তোমাদেরকে পেন খুঁজতে না হয়। তো এই বিষয়গুলো আমি পরে আলোচনা করব। ইন্টারভিউর সময় তোমাদের বিহেভিয়ার কেমন হবে, হাত কোথায় রাখবে, কিভাবে তোমরা আই কন্ট্যাক্ট করবে, এগুলো সম্পর্কে আমি পরে আরও ডিটেলসে আলোচনা করব। তাহলে এখন যেটা তোমরা করে রাখবে সেটা হচ্ছে যে তোমার ড্রেসকে তোমরা ঠিক করে রাখো, এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে পেপারস আছে সেটাকে ঠিক করে রাখো, এবং মাইন্ডকে সেট করে রাখো যে কোন বিষয়গুলো তুমি জানো এবং সাবজেক্টে তুমি কতটা জানো, এগুলো একটু চিন্তা ভাবনা করে নাও। করার পরে যে অংশগুলো তোমাদেরকে পড়তে হবে বা এখন যেগুলো তৈরি হতে হবে, তো সেই অংশগুলো আমি এক্ষেত্রে পরপর লিখেছি। দেখো, তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে জেনারেল নলেজ। দেখো, যে কোনো স্কুলের স্টুডেন্টসকে পড়াতে গেলে কিন্তু টিচারের একটা বেসিক নলেজ বা জেনারেল নলেজের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে তাহলে জেনারেল নলেজ তোমরা কিভাবে প্রিপারেশান নেবে? জেনারেল নলেজ বলতে ইন্ডিয়া, অর্থাৎ আমরা যে দেশে থাকি, তো সেই ভারতবর্ষ সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে। ইন্ডিয়াতে কতগুলো স্টেট আছে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার একটু আঞ্চলিক ভূগোল ভালো করে পড়ে রাখবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কত রকমের রিভার আছে এবং বিভিন্ন যে রিভার যে প্লেন, তো এগুলো একটু ভালো করে পড়ে রাখবে। এবং স্টেট সম্পর্কে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে খুব ভালো করে পড়ে রাখবে। ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্ট বেঙ্গলের কোনগুলো ফেমাস প্লেস, তো এগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া অবশ্যই রাখতে হবে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, মানে তুমি কোন জেলাতে থাকো, সেই জেলার কোন কোন জায়গাগুলো প্রসিদ্ধ এবং কোন কোন ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি সেই জেলাতে আছে, এগুলো সম্পর্কে কিন্তু ইনফরমেশান অবশ্যই খুব খুব ভালো করে নিয়ে রাখবে। এবং ডিস্ট্রিক্টের নলেজ, যেটা বলছিলাম যে ডিস্ট্রিক্টের নলেজ কিন্তু ডিটেলসে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে রিভার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষে যে বিভিন্ন রিভার আছে, ইম্পর্টেন্ট যে সমস্ত প্লেসগুলো আছে, এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো জেনারেল নলেজ বলতে এগুলোই তোমাদেরকে পড়তে হবে। যে কোনো 9-10 লেভেলের জিওগ্রাফি বই তোমরা ফলো করলেই এই ইনফরমেশানগুলো পেয়ে যাবে। এবং এই প্রসঙ্গে বলি যে রিভার, আমাকে যেটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, পরপর দুটো ইন্টারভিউতে প্রশ্ন করা ছিল, 2005-এ এবং তার সঙ্গে সঙ্গে 2007 সালে আমি যে ইন্টারভিউ দিয়েছিলাম। তো প্রথমেই এটা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দেশের নাম কি, এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে কতগুলো স্টেট আছে, কতগুলো রাজ্য আছে, আপনি কোন জেলাতে থাকেন, তো এগুলো প্রথমে প্রশ্ন করা হয়েছিল। এবং এর মধ্যে দিয়ে আমাকে সহজ করে দেওয়ার চেষ্টা করেছিলেন যারা ইন্টারভিউ নিচ্ছিলেন। এবং সেই কারণের জন্য তোমাদেরকে বলবো, দেখো নর্মালি তোমাকে যখন এই প্রশ্ন করা হবে সেটা কিন্তু তুমি সহজেই উত্তর দিতে পারবে, কিন্তু যখন কতগুলো এক্সপার্টের সামনে তুমি যখন নিজেকে এক্সপ্রেস করবে তখন দেখবে যে জানা অংশও তুমি ভুলে যাবে। তো সেই জন্য বলছি, তুমি যদিও জানো ভারতবর্ষ সম্পর্কে, কিন্তু তবুও ভারতবর্ষ মানে আমাদের কান্ট্রি এবং আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট সম্পর্কে কিন্তু ডিটেলসে আইডিয়া রাখতে হবে। এবং ডিস্ট্রিক্টে যেটা বললাম যে ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি এবং তার সঙ্গে সঙ্গে ইম্পর্ট্যান্ট প্লেসগুলো জানবে। ওকে, থার্ড যেটা সেটা হচ্ছে যে ডিফারেন্ট গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম আছে এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত স্কিম,
বিশেষত স্কুলেতে কোন কোন স্কিমগুলো চলছে, যেমন কন্যাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী, তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত প্রকল্পগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে আইডিয়া রাখবে। তো এই অংশটা প্রধানত খুব ভালো করে আইডিয়া রাখবে, এগুলো ইন্টারনেট থেকে তোমরা পেয়ে যাবে। তো আমি পরপর আমি এক্ষেত্রে লেখার চেষ্টা করছি কোথা থেকে তোমরা পাবে। তো জেনারেল নলেজ যেটা আমি বললাম, তো সেটা 9-10 লেভেলের জিওগ্রাফি বই থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে তোমার হাতের কাছে অবশ্যই রাখতে হবে 9-10-এর জিওগ্রাফি বই, এবং আঞ্চলিক ভূগোল খুব ভালো করে পড়ছে, এবং গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আছে এগুলো কিন্তু ইন্টারনেট থেকে পেয়ে যাবে। অর্থাৎ গুগল তোমরা সার্চ করবে এবং সেখান থেকেই গভর্নমেন্টের স্কিমগুলো পেয়ে যাবে। এগুলো একটা খাতাতে লিখে রাখবে, খুব দ্রুত এগুলো লিখে রাখবে। তো 4 নম্বর যে বিষয়টা তোমাদেরকে বলবো, যে ফোর্থ যেটা তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন বার্নিং টপিকস। তো বার্নিং টপিকস বলতে এক্ষেত্রে কি, যেমন বাংলাদেশ ইস্যু একটু জেনে রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গেমস সম্পর্কে, অর্থাৎ কোন খেলাতে কে কী পুরস্কার পেয়েছে, তার অ্যাওয়ার্ড, নোবেল প্রাইজ, তো এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবে। তো এটাই হচ্ছে প্রধানত বার্নিং টপিকস। তো এই অংশগুলোও কিন্তু এখন থেকে লিখে রাখবে। এবং সামনে দেখবে যে ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং শুরু হবে কিন্তু 2025 সাল। তো এই সময় কিন্তু কাগজে টোটাল মানে 2024 সালে যে ঘটনাগুলো ঘটেছে, যে কোনো নিউজ পেপারে কিন্তু এই সমস্ত ডিটেলস মানে ফিরে দেখা যেটাকে বলা হয়, যে বছরের এই বছরটার মধ্যে কোন কোন ঘটনা ঘটেছে, 2024 সালে কোন কোন ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটেছে, তো সেরকম কাগজে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। মোস্ট প্রবাবলি 31 ডিসেম্বরে বা ডিসেম্বরের একদম শেষে যে কোনো কাগজে বিভিন্ন 3-4টে কাগজ নিয়ে নেবে, আনন্দবাজার, তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত নিউজ পেপার আছে তো সেগুলো নিয়ে নেবে, নিয়ে সেখান থেকে কিন্তু তোমরা একদম এই বার্নিং টপিকসগুলো পেয়ে যাবে। মানে কোন কোন ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটেছে 2024 সালে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, যে কোনো নিউজ পেপার থেকে এগুলো পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে নিউজ পেপার থেকে এটা পাবে। এবং একটা সুবিধা আছে যে যেহেতু এক্ষেত্রে বছর যেহেতু শেষ হচ্ছে, তো সেই কারণের জন্য একটা সুবিধা আছে, তো নিউজ পেপার থেকে তোমরা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। মানে আমি যে টপিকসগুলো বলছি কোথা থেকে পাবে, তো সেগুলোও তোমাদেরকে লিখে দিচ্ছি। 5 নম্বর যেটা থাকবে, তো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রবলেম। দেখো, পরিবেশের বিভিন্ন সমস্যা আছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আইডিয়া রাখবে, গ্রিন হাউস গ্যাসগুলোর নাম মাথায় রাখবে, কোন কোন গ্রিন হাউস গ্যাস আছে। আমার এখনও মনে আছে আমি যে 3টে ইন্টারভিউ দিয়েছিলাম, এই 3টে ইন্টারভিউতেই কিন্তু আমাকে গ্লোবাল ওয়ার্মিং এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন হাউস গ্যাস থেকে প্রশ্ন করা হয়েছিল। তো সেই কারণের জন্যই বলছি যে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাসগুলো সম্পর্কে আইডিয়া রাখবে, এবং বিভিন্ন যে ঝড় হচ্ছে, বিভিন্ন যে স্টর্ম যেগুলো হচ্ছে, বিভিন্ন যে ঘূর্ণিঝড় হচ্ছে, কোন ঘূর্ণিঝড়ের কি নাম এবং কোন দেশ এই নামগুলো দিয়েছে। রিসেন্ট যেমন আয়লা আছে, তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত ঝড় যেগুলো রিসেন্টলি যেগুলো হলো, এগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া রাখবে, এবং এই ঝড়গুলো কেন তৈরি হচ্ছে এগুলো সম্পর্কেও কিন্তু আইডিয়া রাখতে হবে। এবং কিছু মেডিসিনাল প্ল্যান্ট সম্পর্কেও কিন্তু আইডিয়া রাখবে, এবং কিছু এন্ডেঞ্জার্ড কিছু অ্যানিমেলস আছে, যেমন টাইগার, প্রজেক্ট টাইগার সম্পর্কে আইডিয়া রাখবে। মানে ক্লাস 10-এ দেখবে যে এন্ডেঞ্জার্ড বিভিন্ন অ্যানিমেলস আছে, তো এবং সেই অ্যানিমেলসগুলোকে কীভাবে সংরক্ষণ করা হয়, ক্লাস 10-এর বায়োলজি বই থেকে এগুলো তোমরা পেয়ে যাবে। তো এই অংশটা অর্থাৎ এনভায়রনমেন্টাল বিভিন্ন প্রবলেম, তাহলে এটা কিন্তু ক্লাস 12-এর বায়োলজি বই থেকে তোমরা পেয়ে যাবে। আমি একটু লিখি, তাহলে 12 বায়োলজি বই থেকে কিন্তু এই অংশটা পেয়ে যাবে। এরপরে যেটা আসবে, তো সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাইল্ড সাইকোলজি, দেখো চাইল্ড সাইকোলজিতে কোন অংশগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। প্রথম কথা হচ্ছে ডিসঅর্ডার। বিভিন্ন শিশু আছে, তো তাদের বিভিন্ন রকমের ডিসঅর্ডার হয়, তো কোন ডিসঅর্ডারে কোন কোন সিমটমস দেখা যায় এগুলো পড়তে হবে। এবং হাউ টিচার কমিউনিকেট উইথ দিস ডিসেবল চাইল্ড, একজন শিক্ষক মহাশয় তিনি কিভাবে অত্যন্ত সংবেদনশীলভাবে, অর্থাৎ সেন্সিটিভ মাইন্ড নিয়ে কিভাবে এই সমস্ত শিশুদের সঙ্গে তিনি কমিউনিকেট করবেন, তো এগুলো সম্পর্কে ভালো করে পড়বে। এবং বিএডের যে কোনো সাইকোলজি বই থেকে তোমরা কিন্তু এই অংশগুলো পেয়ে যাবে। অর্থাৎ টিচার স্টুডেন্টস রিলেশনশিপ, এই সম্পর্কে কিন্তু ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এরপরে যে অংশে চলে যাবো, একটু চলে যাই, আমি টোটাল বিষয়গুলো আমি লেখার চেষ্টা করেছি তোমাদের সুবিধার জন্য। একটু দেখো, এরপরে যে অংশটা পড়তে হবে, তো সেটাই হচ্ছে এডুকেশনাল পলিসি। বিভিন্ন এডুকেশনাল পলিসি মানে ন্যাশনাল এডুকেশনাল পলিসি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এবং তোমাকে প্রশ্ন করতে পারে যে এখনকার এডুকেশনাল সিস্টেম ভালো, নাকি আপনি কোন ধরনের এডুকেশনাল সিস্টেম সাজেস্ট করেন।
তো এরকম কিছু কিছু বিষয়, কিছু ইনোভেটিভ আইডিয়া কিন্তু চিন্তা করে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট কমিশন, অর্থাৎ এডুকেশনাল সিস্টেম চালু হওয়ার জন্য যে বিভিন্ন কমিশন, ইংরেজ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত কমিশন যেগুলো চালু হয়েছে, যেমন মুদালিয়ার কমিশন আছে, প্লাস আরও যে ডিফারেন্ট কমিশন আছে, তো সেই কমিশনগুলো সম্পর্কে আইডিয়া রাখবে। এবং বিভিন্ন ফিলোসফারের ভিউ পয়েন্ট, অর্থাৎ স্বামী বিবেকানন্দ কীভাবে এডুকেশন দেওয়ার কথা বলেছিলেন, মহাত্মা গান্ধী কীভাবে এডুকেশন দেওয়ার কথা বলেছিলেন, তো এই অংশগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। এবং লেভেল অ্যান্ড স্ট্রাকচার অফ এডুকেশনাল সিস্টেম, লেভেল অ্যান্ড স্ট্রাকচার অফ এডুকেশনাল সিস্টেম মানে এই যে +2 লেভেল, তার সঙ্গে সঙ্গে 5+2 মানে কীভাবে এই লেভেল কীভাবে চেঞ্জ হয়েছে, কোন সময়ে কেমন ধরনের লেভেল ছিল, এগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে আইডিয়া রাখতে হবে। তো এই অংশগুলো তোমরা কোথা থেকে পাবে আমি একটু লিখি। তো এই অংশগুলো তোমরা কিন্তু বিএডের বই থেকে পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু বিএডের বই থেকে পেয়ে যাবে, রাইট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ টিচার, অর্থাৎ একজন ভালো টিচার হওয়ার জন্য কোন কোন গুণগুলো থাকা দরকার। হয়তো এরকম তোমাকে প্রশ্ন করতে পারে যে আপনার সম্বন্ধে আপনি কিছু বলুন, তখন তোমরা বলার চেষ্টা করবে যে তোমার নাম কি এবং তার সঙ্গে সঙ্গে তুমি কোথা থেকে পড়েছো। তো এগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে আইডিয়া রাখবে। এবং এরকম প্রশ্ন হতে পারে যে একজন কোয়ালিফাইড টিচারের মানে কী কী কোয়ালিটি থাকা দরকার, একজন ভালো শিক্ষকের কেমন ধরনের কোয়ালিটি থাকা দরকার। তার সঙ্গে সঙ্গে এরকম হতে পারে যে আপনার টিচিং স্টাইল কেমন, আপনি কেমনভাবে পড়াবেন। তো এই যে বিষয়গুলো, এই যে একজন কোয়ালিটি অফ টিচার মানে একজন শিক্ষকের কী কী গুণ থাকা দরকার, এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার নিজের সম্পর্কে খুব ভালোভাবে জানবে, নো অ্যাবাউট ইয়োর সেলফ। যেমন তুমি কোথায় জন্মেছো, তুমি যে গ্রামে জন্মেছো সেই গ্রামে কোন কি বিখ্যাত আছে, তো সেটা ভালোভাবে জেনে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি তোমার গ্রাম সম্পর্কে কেন গর্বিত, তোমার গ্রামে কী এমন জিনিস আছে যে যার জন্য তুমি খুব গর্বিত অনুভব করো বা প্রাউড ফিল করো, তো এগুলো ভালো করে মাথায় রাখবে। এবং 3 টায়ার সিস্টেম, অর্থাৎ আমরা জানি যে গ্রাম, তার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তাহলে তুমি যে গ্রামে থাকো সেই গ্রাম সম্পর্কে জানছো, তুমি যে পঞ্চায়েত সমিতিতে আছো সেই পঞ্চায়েত সমিতি সম্পর্কে ডিটেলসে জানবে, জেলা পরিষদ সম্পর্কে ডিটেলসে জানবে। এইগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে আইডিয়া রাখতে হবে। তোমার ব্লক সম্পর্কে ভালো করে আইডিয়া রাখবে, রাইট। এবং এর সঙ্গে সঙ্গে কনস্টিটিউশন মানে একটা গভর্নমেন্ট তৈরি হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে স্টেট গভর্নমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে মানে লোকসভা, বিধানসভা, সেগুলোতে কতগুলো আসন আছে, তো এগুলো সম্পর্কেও কিন্তু আইডিয়া রাখতে হবে। এবং তুমি যে স্কুলে পড়েছো, তো সেই স্কুলের নাম, এই স্কুল কবে স্থাপিত হয়েছে, তো এই অংশগুলো ভালো করে পড়তে হবে। তুমি যে কলেজে পড়েছো সেই কলেজ কোথায় আছে, এবং সেই কলেজের যে প্লেস, সেই জায়গাতে কোন কোন অংশগুলো বিখ্যাত, মানে কোন জায়গা বিখ্যাত, এবং সেই জায়গার কোনো ইম্পর্টেন্ট পার্সোনালিটি, এগুলো সম্পর্কে ডিটেলসে জেনে রাখবে। তুমি যে ইউনিভার্সিটিতে পড়েছো এই ইউনিভার্সিটি সম্পর্কেও কিন্তু ডিটেলসে তোমাদেরকে জানতে হবে। অর্থাৎ তুমি যে স্কুলে পড়েছো সেই সম্পর্কে যেমন জানতে হবে, তুমি যে কলেজে পড়েছো, তুমি যে ইউনিভার্সিটিতে পড়েছো, সমস্ত অংশ কিন্তু খুব খুব ভালো করে জানার চেষ্টা করবে। মোটামুটিভাবে এই অংশগুলো তোমরা যদি কয়েকদিন যদি কভার করো, তাহলে কিন্তু আমার মনে হয় যে ইন্টারভিউয়ের জন্য তোমাদের অন্তত 95 থেকে 99% তোমাদের প্রিপারেশান হয়ে যাবে। তো এই অংশগুলোই ভালো করে পড়ো, এগুলোই প্রধানত প্রিপারেশান নাও। তাহলে এই সমস্ত অংশগুলো কোথা থেকে পাবে, তোমার হাতের কাছে কোন কোন বই থাকবে, দেখো 9-10 লেভেলের জিওগ্রাফি বই থাকবে, এবং এই জিওগ্রাফি বইয়ে আঞ্চলিক ভূগোল ভালো করে পড়বে, আঞ্চলিক ভূগোলে ইন্ডিয়া সম্পর্কে ভালো করে পড়বে, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে ভালো করে পড়বে, ডিস্ট্রিক্ট সম্পর্কে ভালো করে পড়বে, বিশেষত তুমি যে জেলাতে আছো তো সেই জেলা সম্পর্কে ভালো করে পড়বে। যেমন আমি হুগলি জেলার ছেলে, তাহলে হুগলি জেলা সম্পর্কে আমাকে ভালোভাবে জানতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে 11-12 লেভেলের পলিটিক্যাল সায়েন্স। কেন পলিটিক্যাল সায়েন্স বলছি, কারণ একটি গভর্নমেন্ট তৈরি হতে গেলে কিছু স্ট্রাকচারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। বিধানসভায় কতগুলো সিট আছে, লোকসভায় কতগুলো সিট আছে, কিছু ইম্পর্টেন্ট মন্ত্রীর নাম একটু মাথায় রাখতে হবে, ওকে। এবং বিএডের সাইকোলজি বই একদম ভালো করে পড়বে, টোটাল ডিটেলসে বিএডের সাইকোলজি বই পড়ে ফেলবে, তাহলেই কিন্তু অনেকটা তোমরা এগিয়ে যাবে। অন্তত ইন্টারভিউর প্রিপারেশনের 50% তোমার এখানেই হয়ে যাবে। তো এগুলো তো আমি বললাম সমস্ত সাবজেক্টের জন্য।
তো এবার আমি তোমাদেরকে বলবো বায়োলজিক্যাল সায়েন্সের জন্যও কিন্তু তোমাকে পড়তে হবে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কেও তোমাদেরকে নলেজ রাখতে হবে। কারণ এই মুহূর্তে তো টোটাল বায়োলজির সিলেবাস কভার করা সম্ভব নয়। তো সেই জন্য তোমাদেরকে সাজেশন দেবো যে 11-12 লেভেলের যে বায়োলজি বই সেটা ভালো করে পড়ে রাখবে। 11-12 লেভেলের বায়োলজি বই, কেউ যদি জুলজি স্টুডেন্ট হও তাহলে এনিম্যাল ক্লাসিফিকেশান ভালো করে পড়বে, কেউ যদি বোটানি স্টুডেন্ট হও প্ল্যান্ট ক্লাসিফিকেশান ভালো করে পড়বে, ইভলিউশন ভালো করে পড়বে। বিশেষত এই অংশগুলো প্রধানত এক্সামিনার্স চয়েস। ইভলিউশন, তার সঙ্গে সঙ্গে প্ল্যান্ট ক্লাসিফিকেশান, এনিম্যাল ক্লাসিফিকেশান, আমাদের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন ডিসিজ সম্পর্কে পড়বে। আমি যেটা বলতে চাইছি 11-12 লেভেলের বায়োলজি বই ভালো করে পড়ো। তাহলে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশানের জন্য আমি যে স্টেপগুলো তোমাদেরকে বললাম, প্রথম কথা যে সমস্ত পেপার্স আছে সেই পেপার্সগুলো প্রথমে তোমরা রেডি করে রেখে দাও, এটা হচ্ছে প্রথম। এর ফলে কিন্তু চাপ অনেকটাই কমে যাবে। সেকেন্ড যে বিষয়, একটু নিজেকে মেডিটেট করার চেষ্টা করো, একটু ভাবার চেষ্টা করো যে তুমি অ্যাকচুয়ালি কে, এবং তুমি যে এক্সামিনেশান দিতে চলেছো তোমাকে কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে হবে এবং এমনভাবে উত্তর দেবে, মানে যারা ইন্টারভিউ নেবেন তাদেরকে তোমাকে চ্যানেলাইজ করতে হবে। তুমি যে বিষয়গুলো জানো এমনভাবে উত্তর দেবে যেন তারা সেই বিষয়ের দিকে যান, এটা ভালো করে মাথায় রাখবে। যেমন আমাকে যখন ইন্টারভিউ করা হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে কোন অংশ থেকে আপনাকে প্রশ্ন করব বায়োলজিক্যাল সায়েন্সে। তো আমি বলেছিলাম যে ইভলিউশন থেকে প্রশ্ন করুন স্যার। তো ইভলিউশন সম্পর্কে কিন্তু আমার কনফিডেন্স ছিল, তো সেই জন্য ইভলিউশন আমি খুব ভালো করে পড়েছিলাম, আমার ইন্টারেস্টের জায়গা। তো সেখান থেকে তারা প্রশ্ন করেছিলেন, যে প্রশ্ন করেছিলেন আমি আনসার দিতে পেরেছিলাম। তো সেই জন্য বলছি যে কিছু কিছু অংশ এমনভাবে পড়ে রাখবে যাতে যদি এরকম প্রশ্ন করা হয় যে আপনাকে কোথা থেকে প্রশ্ন করব, তো তার যেন সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। এরকম কিছু কিছু টপিকস তোমরা চয়েস করে রাখবে। সেটা ইভলিউশন হতে পারে, সেটা জেনেটিক্স মলিকুলার বায়োলজি হতে পারে, সেটা ক্লাসিফিকেশান হতে পারে। তো কিছু কিছু অংশ যেমন পড়ে রাখবে একদম স্ট্রংলি, মানে ডিটেলসে যেমন পড়ে রাখবে, তার সঙ্গে সঙ্গে ওভারঅল 11-12 লেভেলের বায়োলজি বই কিন্তু ভালো করে পড়ে রাখবে। তো এগুলোই হচ্ছে সিম্পল টিপস ইন্টারভিউয়ের প্রিপারেশানের জন্য। আশা করি তোমাদের এক্সামিনেশান ভালোই হবে, এবং আমি আবারও বলছি যে নিজের ড্রেস কোড, নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতা এবং যারা ইন্টারভিউ নেবেন তাদেরকে তোমাকে চ্যানেলাইজ করতে হবে। তাহলেই কিন্তু তুমি ইন্টারভিউতে অনেক অনেক ভালো স্কোর করতে পারবে। এরপরে আমি ইন্টারভিউয়ের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি অ্যাকচুয়ালি নোটস তৈরি করছি, এবং তৈরি হলে যতগুলো আমি পারবো এই শর্ট লিমিটেড সময়ের মধ্যে যতগুলো পারবো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু যেগুলো তোমাদেরকে বললাম এই বইগুলো তোমরা হাতের কাছে রাখো এবং রেখে তোমরা প্রিপারেশান শুরু করে দাও। দেখো অনেকে হয়তো ভাবছো যে কোথা থেকে ইন্টারভিউ তোমরা প্রিপারেশান নেবে, কিভাবে কী এগোবে, কোন ইনস্টিটিউটে তোমরা ভর্তি হবে। আমি তোমাদেরকে বলবো যে এরকমভাবে চিন্তা করার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি যে বইগুলোর কথা বললাম এগুলো নাও, সিম্পলি এগুলো নাও, নিয়ে নিজে নিজে ভালো করে তৈরি হও। দরকার হলে আয়নার সামনে নিজেকে কোনো বিষয় নিয়ে বলার চেষ্টা করো, এবং এর ফলে দেখবে যে অনেকটা ভয় তোমাদের কেটে যাবে, তোমাদের প্রিপারেশান অনেক ভালো হবে। এবং এরপরে যদি কোনো সুযোগ থাকে কোনো একটা জায়গাতে তোমরা মক ইন্টারভিউর জন্য ভর্তি হতে পারো। আমিও চেষ্টা করছি যে মক ইন্টারভিউ যাতে অ্যারেঞ্জ করা যায়, আমিও চেষ্টা করছি। একটু আমাকে 3-4 দিন আমাকে সময় দাও, তো সামনের সপ্তাহের মধ্যেই আমি বলে দেবো যে যদি কোনোভাবে আমি মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে পারি। দু একজনের সঙ্গে আমার কথা হয়েছে, এক্সপার্ট তারা, মানে এসএসসি এক্সামিনেশান তারা ক্র্যাক করেছেন, এরকম অ্যাসিস্ট্যান্ট টিচারের সঙ্গে আমার কথা হয়েছে। তো তারা যদি আমাকে হেল্প করেন আমি নিশ্চয়ই মক ইন্টারভিউ আমি শুরু করব। কিন্তু এই প্রিপারেশানের জন্য তোমাকে যে অনেক নোটস কালেকশান করতে হবে, এই সমস্ত করতে হবে এরকম নয়। আমি যে বইগুলোর কথা বললাম এইগুলো ভালো করে করো, এবং ডিসেম্বরের একদম শেষের দিকে দেখবে যে নিউজ পেপারে কিন্তু 2024 সালের সমস্ত ইম্পর্টেন্ট ঘটনা দেওয়া থাকবে, সেই কাগজটা কিন্তু কালেকশান করে ভালো করে পড়তে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি তোমরা অনেকটাই কনফিডেন্স পাবে, এই ভিডিও দেখে অনেকটাই কনফিডেন্স পাবে। এবং আমার অনেক স্টুডেন্টস যারা আমার কাছে পড়তো তারা ক্র্যাক করেছে, এবং আমি দেখেছি যে যারা রেগুলার ক্লাস করতো তারাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু এই এক্সামিনেশান ক্র্যাক করতে পেরেছে। তাহলে তুমি যদি সিরিয়াস হও, তোমার মধ্যে সত্যি সত্যি যদি ডেডিকেশান থাকে, তুমি কিন্তু নিশ্চয়ই কিন্তু তুমি চাকরি পাবে, অবশ্যই তুমি কিন্তু এমপ্যানেলড হবে। তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।